সেটা হচ্ছে ওইখানে আপনি একটা কাউন্সিলর, বারার কাউন্সিলর ছিলেন এবং সেখানে আপনি বিশাল বড় একটা বাজেট নিয়ে কাজ করতেন, দায়িত্বশীল ছিলেন এবং সেটাও একটা রাষ্ট্রের একটা কম্পোনেন্ট, ফুল কম্পোনেন্ট, সবগুলি সেগমেন্ট, ডিপার্টমেন্ট সব আছে। এই যে কিছুক্ষণ আগে যে কথাগুলি আপনি বললেন যে এখানে এতিম বলেন, ডিসেবল বলেন এবং আমরা এখানে বাংলাদেশে যারা আছি তারা সবগুলি সেক্টরেই দেখছি। এই যে আমাদের কোনো সেক্টরে কোনো ধরনের কর্তৃত্ব নাই, ডিকটেশন নাই, ডিরেকশন নাই, এটা দেখে আপনার কেমন লাগে? বিইং এ বাংলাদেশী বা ব্রিটিশ বাংলাদেশী, আপনার কি মনে হয় যে হোয়াটস গোইং অন? এটা কি আসলে কোনো স্টেট কিনা? মানে বাংলাদেশ কি কোনো স্টেটের সংঘাতে পড়ে কিনা আপনার দৃষ্টিতে? তো দেখেন আসলে এগুলা দেখে তো রক্তক্ষরণ হয়। ইংল্যান্ডে এমপিরা কোনো ডেভেলপমেন্ট বাজেট পায় না। রাস্তাঘাট, পুল, ব্রিজ এমপিরা একটা পয়সাও পায় না। এমপিদের কাজ হচ্ছে পার্লামেন্টে আইন বানানো। সব কাজগুলা হয় কিন্তু লোকাল অথরিটি দ্বারা। জি। আমি যে কাউন্সিলর ছিলাম আমাদের মাধ্যমে 1.7 বিলিয়ন পাউন্ডের বাজেট ছিল। অর্থাৎ আপনার সোশ্যাল সার্ভিস বাজেট, হ্যাঁ। আপনার হাউজিং বাজেট আপনার। প্রায় 2.5টা এমপির কনস্টিটিউয়েন্সি এলাকা নিয়ে আমাদের বাড়া। আমাদের বাড়ার একটা ওয়ার্ডে সিটি এয়ারপোর্ট এখানে আছে। সুতরাং অনেক বড় বা টাউন প্রায় দ্বিগুণ সাইজ হচ্ছে আমাদের নিয়ম। তো আমি যখন এগুলা বাংলাদেশে যখন দেখি যে লোকাল ডেভেলপমেন্ট কাজগুলা হওয়া উচিত ছিল লোকাল গভর্নমেন্ট দ্বারা, সেটা না হয় এমপিরা নাকি উন্নয়ন করবে, এমপিদেরকে দেয়া হয়, তো এই যে দুর্নীতির কথা আসে। কারণ এমপিরা তো দায়িত্ব হবে তার পার্লামেন্টে আইন বানানো, সংবিধান সংশোধন করা, কিন্তু তারা না করে এলাকায় ব্রিজ, কালভার্ট, রাস্তা পাকা এগুলো না কিন্তু। টেন্ডারবাজি, দখলবাজি, ভাইচারি। আর একটা বোঝার ব্যাপার দেখেন, আমি শুনেছি এই দেশে এমপি হওয়ার জন্য কোটি কোটি টাকার বাণিজ্য, মনোনয়ন বাণিজ্য হয়। এরপরে ক্যাম্পেইনের জন্য কোটি কোটি টাকা খরচ হয়। অথচ আমি সর্বোচ্চ ভোট পেয়ে কাউন্সিলর হলাম, 3বারের ডেপুটি স্পিকার, আমার পকেট থেকে 50 পাউন্ড খরচ হয়নি। আমার 50 পাউন্ড খরচ হয় তোলার তো প্রশ্ন আসে না। যা দিয়েছি একবারে নিঃস্বার্থভাবে জনগণের জন্য দিয়েছি। কিন্তু এখানে যদি কোটি কোটি টাকা খরচ করে তখন তো তার তোলার প্রশ্ন আসে, কয়েক গুণ সেই ইনভেস্টের নিয়ে আসবে তুলে। দুর্নীতি তো সেভাবে হয়। আপনি যার যেটা কাজ না, এমপিদের কাজ লোকাল ডেভেলপমেন্ট না, কিন্তু এখানে বেদার্সে করা হচ্ছে। তো আপনি সংবিধান বিশেষজ্ঞ। সেক্ষেত্রে হচ্ছে বাংলাদেশের যে এক্সিস্টিং সংবিধান আছে, সেই সংবিধান কি এই রাষ্ট্রের এই কম্পোনেন্ট গুলিকে চেক এন্ড ব্যালেন্স করার মতো লিগ্যাল সিস্টেম আছে? সমস্যা হয়ে গেছে সালে ভাই, যে অনেক সময় ওই যে কাজীর গরু খাতায় আছে গোয়ালে নাই, মানে ব্যাপারটা হয়ে গেছে এভাবে। বাংলাদেশের সংবিধান পৃথিবীর যে যতটা বড় সংবিধান আছে এর মধ্যে অন্যতম। আমেরিকার কনস্টিটিউশনের যে সাইজ তার 5 গুণ বড় হচ্ছে বাংলাদেশের। আচ্ছা, আর আমি যে দেশে ছিলাম বা আপনি এমনও আছে, ব্রিটেনে কোনো লিখিত সংবিধান নেই। আমি মাঝে মধ্যে মনে করি এত বড় সংবিধান থাকার পরেও আমরা যেভাবে ঝগড়াঝাটি লাগে নির্বাচন আসলে বা নির্বাচনের আগে পতিত সরকারের সময় দেখলাম, যদি আমাদের লিখিত সংবিধান না হতো তাহলে তো একবারে মারামারি করে সব শেষ হয়ে যেত। কথা হচ্ছে যে সংবিধানে অনেক ভালো কথা আছে, কিন্তু সংবিধান তো মানা হয় না। সংবিধানে লেখা আছে আইনের যুগে সবাই সমান, কিন্তু বাংলাদেশে আইনের যুগে সবাই সমান। সংবিধানে আছে জনগণ হচ্ছে সব ক্ষমতার কেন্দ্রবিন্দু, কিন্তু আমরা মানি? সংবিধানে 11 অনুচ্ছেদে আছে যে একটা কার্যকর প্রত্যক্ষ নির্বাচন হবে। এরপরে আর্টিকেল 65 আছে যে জনগণ প্রত্যেক কনস্টিটিউয়েন্সি ডাইরেক্ট ইলেকশনের মাধ্যমে তার প্রতিনিধি নির্বাচন করবে। বাংলাদেশ নির্বাচন কিভাবে হয় তা আমি জানি। জি, মরা ব্যক্তিরা পর্যন্ত ভোট দিয়ে আসে। আচ্ছা, এখানে আমি একটা ডিফারেন্সেস আমার দর্শকদের জন্য জানতে চাই। আমি সেজন্য আগে জেনে নিয়েছি যে আপনি কি শুধু ইমিগ্রেশন অ্যান্ড ফ্যামিলি ল করেন কিনা। কারণ ইমিগ্রেশন অ্যান্ড ফ্যামিলি ল এর একটা স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স আছে, পার্টিকুলার ট্রাবল শুটিং আছে। কিন্তু আপনার ক্রিমিনাল ল অ্যান্ড আদার্স যে সমস্ত ফ্যাক্টরস গুলি আছে, সেগুলি প্র্যাকটিসের ক্ষেত্রে হচ্ছে একেকটা ইভেন্টস একেক রকম, একেকটা কেস একেক রকম। তো বাংলাদেশে যেভাবে প্র্যাকটিসটা হয়, অপরাধীকে নিরপরাধ বানানো, নিরপরাধকে অপরাধী বানানো, তো এই যে প্র্যাকটিসটা আপনি বাংলাদেশের কোর্টেও দেখি যে আপনি প্র্যাকটিস করেন এবং ইউ আর মেম্বার অফ বার কাউন্সিল। তো সেক্ষেত্রে ২টার সাথে পার্থক্য কি? দুইখানে যে মুভ করেন, মানে আকাশ পাতাল ব্যবধান। দেখেন ক্লিয়ারলি একটু আমাদেরকে একটু আমি বলেন। বলি, আপনাকে কয়েকটা উদাহরণ দেই। আমি ব্রিটেনের প্র্যাকটিসিং ব্যারিস্টার, অর্থাৎ ব্রিটেনের যে কোনো আদালতে আমার রাইট অফ অডিয়েন্স আছে, একেবারে সুপ্রিম কোর্ট পর্যন্ত। ঠিক বাংলাদেশেও আমি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অ্যাডভোকেট। এনি কোর্ট অফ বাংলাদেশ আমার রাইট অফ অডিয়েন্স আছে।
কিন্তু যখন বাংলাদেশে আসি তখন কিছু জিনিস দেখলে ধাক্কা লাগে। আমি 27 বছর ধরে ইউকেতে প্র্যাকটিস করতেছি। কোনো সময় টাকা দিয়ে তদবির করতে হবে এটা আননোন। এটা সিম্পলি এই সিস্টেম নাই। বাংলাদেশে আপনি উচ্চ আদালত বলেন, নিম্ন আদালত বলেন, ফাইলিং থেকে শুরু করে মানে বিভিন্ন দিক এবং বিভাগে তাকে এই পয়সা দিতেই হবে, তদবির করতেই হবে। আর তদবির করতে হইলে তো পয়সা দেওয়া লাগে না। হাইকোর্টে দিয়ে বাংলাদেশে দেখলাম যে বেইল অ্যাপ্লিকেশনে ভরপুর। অথচ ব্রিটেনে খুবই কদাচিৎ লাখে বা মিলিয়নে একটা না, এবার বেইল হাইকোর্টে যায়। নর্মালি বেইল ম্যাটারগুলো ম্যাজিস্ট্রেট এবং ক্রাউন কোর্টে শেষ হয়ে যায়। শুধু পয়েন্ট অফ ল ক্লারিফিকেশন চাইলে হাইকোর্টে যায়, কিন্তু বাংলাদেশে তো যার টাকা আছে সেই হাইকোর্টে চলে significant অ্যামাউন্ট বেইলটা ব্যস্ত থাকে, যার কারণে মামলা বাড়তে থাকে। এরপরে দেখেন সুপ্রিম কোর্টে এখানে আছে চেম্বার জজ আদালত। তো ওখানে ওই যে হাইকোর্টের রায় দিল, চেম্বার জজ মিনিট বা আধা মিনিটের ভিতরে স্টে করে দেয়। ব্রিটেনে এই সালচার নাই। আপনি তদবির করে মামলা আগাতে বা পিছিয়ে নিতে পারবেন না, যত বড় সিনিয়র হোক কোর্টে আপনি সেভাবে গিয়ে। এখানে তো অনেক সময় সিনিয়র দেখে মামলা মানে ফেইট নির্ধারণ হয়ে যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় মামলা সিনিয়রে দাঁড়াইছে, অনেক পিছিয়ে আগাইয়া নিয়ে আসবে পিছন থেকে। ব্রিটেনে আপনি এটা নাই। আমি এই জায়গাটাতেই যেতে চাচ্ছিলাম যে বাংলাদেশে আমরা নিম্ন আদালতের অবস্থা তো জানি, কিন্তু উচ্চ আদালতে যে আপনি যেটাকে বলেন যে আপনার চেম্বার, তারপর হচ্ছে অ্যাপিলেট ডিভিশন, আমরা এমনও শুনেছি বা শুনছি, যেহেতু আমরা বাংলাদেশে থাকি, দেখা গেল যে একজন খুব সেলিব্রিটি আর সমসাময়িক সময়ে প্রভাবশালী রাজনীতির সাথে তার কানেকশন আছে এমন একজন লয়ার যদি দাঁড়ায়, সেই মামলাটা যদি ভুলও হয়, যেখানে হাইকোর্ট স্টে অর্ডার দিয়েছে, দেখা যাচ্ছে এটা অ্যাপিলেট ডিভিশন সেটা আবার রিটার্ন করে দিচ্ছে। এই যে আপনার একেবারে চূড়ান্ত পর্যায়ে যে হচ্ছে আপনার আইনের চর্চার ব্যাপ্ত, এটার জন্য কি করা যেতে পারে? এটা দুঃখজনক। তবে এটার জন্য আসলে শুধু এককভাবে বা একদিকে দেখলে হবে না। পুরা সোসাইটি যদি একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে না আসে, এটা হতে বাধ্য। কারণ হাইকোর্টের বিচারপতি যদি আপনার মেধাবী, কম্পিটেন্ট, স্কিল লোককে না দেন, তাহলে তো তার মেরুদণ্ড থাকবে না। না, এখন ধরেন যে আমি স্কিলড, কিন্তু আই এম এঙ্গেজড উইথ দ্য পলিটিক্যাল পার্টি। আমি তো বললাম যে বিচারপক হওয়ার জন্য আপনার পলিটিক্যাল নিউট্রাল হতে হবে, স্ট্রং ব্যাকবোন থাকতে হবে, অনেস্ট এবং ইন্টিগ্রিটি থাকতে হবে, আপনার একাডেমিক রেজাল্ট ভালো হতে হবে। ব্রিটেনে তো এগুলো দেখে দেওয়া হয়, কিন্তু ব্রিটেনে আলো পতিত সরকারের সময় আপনি চিন্তা করতে পারবেন না যে কিভাবে তারা থার্ড ক্লাস লোকদেরকে বিচারপতি পাঠিয়েছে। প্রথম আলো 2010 সালের 5 মে রিপোর্ট করেছে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে 17 জন বিচারপতি নিয়োগ দিয়েছে। 17 জন বিচারপতির মধ্যে 9 জনের এলএলবিতে থার্ড ক্লাস এবং 13 জনের একাধিক পরীক্ষায় জীবনে থার্ড ক্লাস। এবার আমার এক আওয়ামী লীগ ফ্রেন্ড বললো যে থার্ড ক্লাস করা তো সাংবিধানিক বার নয়। আমি তাকে বললাম যে তুমি যদি ছাগলনাইয়া বা বিশ্বনাথ কলেজের একজন প্রফেসর লেকচারারকে তো টিভিতে এনে ডাকাতি ধরো না, তুমি ধরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসরকে। কোয়ালিটি তো এনশিওর করতে হবে। সাংবিধানিক বার নয়, এটা বলে পার পেয়ে যাবা। যদি বাবা একাডেমিক শার্প ব্রেইন, একাডেমিক ব্যাকগ্রাউন্ড না থাকে, তার কাছে উইজডম আসবে কিভাবে? তো এই জন্য বললাম যে ব্যাকবোন, অনেস্টি, ডিগনিটি, যে বিচারপতি হিসাবে নিয়োগ পেয়েছে তার আর দুর্নীতি করার দরকার আছে? জীবনে আর কি পাওয়ার আছে? কিন্তু ওখানে গিয়ে তো কিভাবে চলে আমরা তো জানেন। এই জন্য বললাম যে শুধুমাত্র একটা দিকে তাকালে হবে না, এখানে বেশ কিছু